৯৯ বার নির্বাচনে লড়ে ৯৮ বার হেলে গেছেন এক ভারতীয়। বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা, কিভাবে নির্বাচনী ভিডিওতে জড়ালেন বলিউড তারকারা? ক্যান্সার শনাক্তে কতটুকু কার্যকর হতে যাচ্ছে রোবটের ব্যবহার? জানাবো এই সব খবর, তবে তার আগে শুরুতেই জানাবো আজকের শিরোনাম। দুবাই থেকে আগামী সপ্তাহে রওনা দেবে এমভি আবদুল্লাহ, দেশে পৌঁছাবেন মে মাসে। বিশ্বজুড়ে অস্ত্রের ঝনঝনানি, সামরিক খাতে রেকর্ড ব্যয়, মূল্যস্ফীতি বেড়ে 7% ছুঁই ছুঁই। ইউরোপ আমেরিকাতেও রাজনীতির ময়দানে হোঁচট খাচ্ছেন নারীরা, লিঙ্গ সমতায় লাগবে আরও 100 বছর। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। মুক্তিপণ নেয়ার পর সোমালিয়ান জলদস্যুরা এমভি আবদুল্লার দখল ছাড়লেও নতুন বিপদের শঙ্কায় আতঙ্কে দিন কাটত নাবিকদের। জাহাজের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল কাঁটা তারের বেষ্টনী। সহযোগিতা করতে এগিয়ে এসেছিল ভারত, ইতালি ও স্পেনের নৌবাহিনীও। সংযুক্ত আরব আমিরাত থেকে ইশতিয়াক আসিফের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমিরাতের হামরিয়া বন্দরে জেটিতে পৌঁছানোর পর জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ এখন ব্যস্ত পণ্য খালাসে। 5 থেকে 7 দিনের মধ্যেই নতুন কার্গো নিয়ে রওনা দেবে চট্টগ্রামের পথে। জলদস্যুরা জাহাজ ছাড়ার 2-1 দিন আগে আশেপাশে ছিল ইতালির নেভাল সদস্যরা। নাবিকদের নিরাপত্তা নিশ্চিতে যোগ দেয় স্প্যানিশ নৌবাহিনীও। সবশেষ ভারতীয়দের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ এরিয়া পার হয় এমভি আবদুল্লাহ। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটার জন্য অনেক রকম প্রসিজিওর আছে, আপনার অনেক রকম নীতিমালা ইম্পোজ করা হয়েছে। হাই রিস্ক এরিয়াটাকে আরো এক্সটেন্ডেড ভাবে ধরা হচ্ছে। আমরা এখন হাই রিস্ক এরিয়ার কভারেজটা আরো বাড়িয়েছি। এই জাহাজটি যেহেতু বাণিজ্যিক জাহাজ, সেটির যে কার্গো রয়েছে তাদের এই কার্গো এখানে আনলোডিং হবে। সে সমস্ত করার পরে তারা যদি নতুন করে ফ্রেশ কার্গো এখান থেকে পান তাহলে সেটি অন্য গন্তব্যে যাবে। আর যদি সেই ধরনের কার্গো না থাকে, যদি চিটাগংয়েরও কোনো কার্গো থাকে, তাহলে আবার সেটি চিটাগংয়ে ব্যাক হবে। সব ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ 23 নাবিককে নিয়ে দেশে ফিরতে পারে জাহাজ এমভি আবদুল্লাহ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে আরও জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। ইশতিয়াক আসিফ, একটু সবশেষ জানতে চাই যে এখন জাহাজের নাবিকরা কেমন আছেন, আর তাদের যে দেশে ফেরার প্রক্রিয়া, এটা আসলে কতটা সহজ হতে যাচ্ছে? ধন্যবাদ। আপনারা জানেন যে মোজাম্বিকের মাসু বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এই আসা এমভি আবদুল্লাহ বাংলাদেশি পতাকাবাহী এই জাহাজটি আসলেও পথিমধ্যে আসলে জলদস্যুদের হাতে সেটি কবল পড়েছিল জলদস্যুদের, কিন্তু ইতিমধ্যেই গতকাল সেটি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে তথা শারজার হামরিয়া বন্দরে পৌঁছেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল আসলে প্রেস ব্রিফিং করা হয়েছিল। মালিক পক্ষ এবং মিশন কর্মকর্তা যারা রয়েছেন তারা এই বিষয়ে আসলে প্রেস ব্রিফিং করেছেন। মিটিং এর পরে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন তারা সেখান থেকে ফিরে আসলে নাবিকদের অবস্থা জানাবেন। একই সাথে কিন্তু তারা রাত অব্দি আসলে কিছুটা বিলম্ব হয়েছিল, কারণ বন্দরে আসলে জায়গা না পাওয়াতে কিছুটা বিলম্ব হয়েছিল। পরে বন্দরে জায়গা পাওয়ার পরে বাংলাদেশ সময় 9:30টায় সেটি ভিড়েছিল। ভিড়ার পরে আসলে সেখানে যেটি জানিয়েছে মিশন কর্মকর্তা সহ যে টিম গিয়েছিল তারা জানিয়েছে তাদের সাথে ডাক্তারও ছিল। সেইখানে আসলে 23 নাবিক আসলে সুস্থ রয়েছেন। তবে বিষয় হচ্ছে 23 নাবিকের মধ্যে 2 নাবিক দেশে যাওয়ার কথা থাকলেও আসলে তারা এখন আমরা যেটি জানি সেটি হচ্ছে তারা দেশে যাচ্ছেন না। তারা 23 নাবিকই আসলে মত পোষণ করেছেন তারা 23 জনই আসলে পানিপথ ব্যবহার করে দেশে যাবেন। একই সাথে কিন্তু তারা এটিও জানিয়েছেন তারা যখন আসলে সেখান থেকে আসলে তারা ইশতিয়াক আসিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো আমরা তথ্য জেনে পরবর্তীতে চ্যানেল 24 এর দর্শকদেরকে জানাতে পারব। চলে যাচ্ছি পরের খবরে। বিশ্বজুড়ে বাড়ছে অস্ত্রের ঝনঝনানি, যাতে পিছিয়ে নেই শান্তিপ্রিয় দেশগুলো। এতে ফুলে ফেপে উঠছে সামরিক ব্যয়, যা গড়েছে নতুন রেকর্ড। সংঘাত ও অস্ত্র বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির বার্ষিক প্রতিবেদন বলছে, গেল বছর বিশ্বব্যাপী সামরিক খাতে ব্যয় হয়েছে $2,40,000 কোটি।
চলমান যুদ্ধ সংকটের মধ্যে সামরিক ব্যয়ের নতুন রেকর্ড করল বিশ্ব। সুইডেন ভিত্তিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির বার্ষিক প্রতিবেদন বলছে, গেল বছর সারা বিশ্বের সামরিক খাতে ব্যয় হয়েছে $2,40,000 কোটি। এটিকে সর্বোচ্চ সামরিক ব্যয় বলছে প্রতিষ্ঠানটি। এর অর্থ হলো পৃথিবীর প্রতিটি নারী, পুরুষ ও শিশুকে গড়ে $306 করে কর দিতে হয়েছে এই সামরিক ব্যয়ের জন্য। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 5টি ভৌগোলিক অঞ্চলেই বেড়েছে সামরিক খাতে ব্যয়। $916 বিলিয়ন ব্যয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে চীনের অবস্থান। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা ও নানা ইস্যুতে গেল বছর সামরিক খাতে $296 বিলিয়ন খরচ করে বেইজিং। তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া ও ভারত। 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের রেকর্ড 24% বেড়েছে সামরিক ব্যয়। একই পথে হেঁটেছে সৌদি আরবও। গোটা মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় বৃদ্ধির 9% জন্যই দায়ী এই দুই দেশ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়িয়েছে পোল্যান্ড, ফিনল্যান্ডও। কেবল জার্মানি বাদে সামরিক ব্যয় বাড়ানোর হিড়িক পড়ে ন্যাটোভুক্ত সব দেশে। সিপ্রির গবেষণা বলছে, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি বৈশ্বিক মূল্যস্ফীতির পরিমাণও বাড়িয়েছে 6.8%। মিলা খন্দকার, চ্যানেল 24। আর এর সাথেই ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। 2024 সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর। সারা বিশ্বে অন্তত 42টি নির্বাচন রয়েছে, যাতে জনপ্রতিনিধি বেছে নেবেন 200 কোটির বেশি ভোটার। তবে এই দৌড়ে কতটা এগিয়ে রয়েছেন নারীরা? বিভিন্ন জরিপ বলছে, আধুনিক যুগে এসেও রাজনীতির মাঠে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো নয়। বিশ্বজুড়ে হাতে গোনা কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান নারী। তবে বিশ্ব রাজনীতির সর্বোচ্চ পদের দিকে তাকালে সেই চিত্র খুব বেশি সুখকর নয়। এবছর বিভিন্ন দেশে প্রেসিডেন্ট ও সংসদীয় মিলিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 42টি নির্বাচন। তবে এসব নির্বাচনের নেতৃত্বে নেই চোখে পড়ার মতো নারী জনপ্রতিনিধি। যুক্তরাষ্ট্র, ভারত ও ইন্দোনেশিয়ার মতো বৃহৎ গণতন্ত্রের দেশেও নারী প্রতিদ্বন্দ্বীর অংশগ্রহণ হতাশাজনক। যুক্তরাজ্য, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার নির্বাচনের অবস্থাও একই রকম। নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নেই কোনো নারী প্রতিদ্বন্দ্বী। 2016 সালে দেশটির ইতিহাসে প্রথমবার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিলারি ক্লিন্টন। তবে শেষ হাসি হেসেছিলেন রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ এর তথ্য মতে, যুক্তরাষ্ট্রের 53% মানুষের মতে রাজনৈতিক দপ্তরের উচ্চ পদে নারীদের সংখ্যা খুবই কম। আর 80% আমেরিকান নারী নেতৃত্ব দেখতে প্রস্তুত নন। এদিকে ইউরোপিয়ান উইমেন্স লবির পরিসংখ্যান বলছে, 2004 থেকে 2021 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সংসদে নারী প্রতিনিধির সংখ্যা 18 থেকে 21% বেড়েছে। ফ্রান্স ও ইতালির চিত্র অনেকটাই ইতিবাচক। এই দুই দেশে নারী জনপ্রতিনিধিদের তৎপরতায় যৌন হয়রানি ও সহিংসতা রোধে পাশ হয়েছে একাধিক আইন। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন জানায়, বিভিন্ন দেশে ক্ষমতার সর্বোচ্চ পদে লিঙ্গ সমতা নিশ্চিতে সময় লাগতে পারে আরও 130 বছর। রাখি জেসমিন, চ্যানেল 24। এবার নির্বাচন নিয়ে জানাবো একটি ভিন্ন ধর্মী খবর। ভারতের ফতেহপুর সিক্রির বাসিন্দা হাসনুরাম নামের এক ব্যক্তি জীবদ্দশায় দাঁড়িয়েছেন 99টি নির্বাচনে। সবকটিতেই হারের পরও দমেননি তিনি। তার স্বপ্ন 100তম নির্বাচনেও প্রার্থিতা নেবেন তিনি। এক জীবনে নির্বাচনে দাঁড়িয়েছেন 99 বার, হেরেছেন যার 98টি। বলছি ভারতের হাসনুরাম আম্বেদকারের কথা। সম্রাট আকবরের এলাকা ফতেহপুর সিক্রির বাসিন্দা হাসনুরাম প্রথম নির্বাচনে দাঁড়ান 1985 সালে। সে সময় তাকে উপহাস করেছিলেন অনেকে, হেরে যাওয়ায় হয়েছিলেন হাসির পাত্র, কিন্তু দমে যাননি তিনি। পরবর্তী 39 বছর ধরে লড়েছেন একের পর এক নির্বাচন। কেরানির চাকরি করেও নিজেই বহন করেন প্রচারণার সব খরচ। পরিবারের কাছ থেকেও পেয়েছেন পূর্ণ সমর্থন।
৭৯ বছর বয়সী হাসনুরামের স্বপ্ন, জীবদ্দশায় ১০০টি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আর এর সাথেই ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরে, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। এবার ক্যান্সার শনাক্ত করবে রোবট। ফুসফুসে এই মরণ ব্যাধি আগে শনাক্ত হলে কমতে পারে মৃত্যু ঝুঁকি, আর তাই ফুসফুসে দাগ দেখা গেলেই তা খুঁজে বের করতে রোবটের সাহায্য নিচ্ছে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল। মরণব্যাধি ক্যান্সার, এ পর্যন্ত যার পুরোদস্তুর নিরাময় আসেনি সামনে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে বিশ্বে এই রোগে প্রতি ৫ মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী ফুসফুসের ক্যান্সার। সংস্থাটির পূর্বাভাস, চলতি বছর শুধু যুক্তরাষ্ট্রেই ফুসফুস ক্যান্সারে প্রাণ হারাবেন ১,২৫,০০০ মানুষ। প্রতিষেধক না থাকলেও ক্যান্সারের রয়েছে চিকিৎসা। বেশিরভাগ চিকিৎসক মনে করেন প্রাথমিক ধাপে এ রোগ শনাক্ত করা গেলে বাঁচানো সম্ভব রোগীর জীবন। এবার এ কাজটি সহজ হবে বিজ্ঞানের কল্যাণে। ক্যালিফোর্নিয়ার বার্লিংহামের মিলস পেনিনসুলা মেডিকেল সেন্টার সামনে এনেছে আয়ন ব্রঙ্কোস্কোপির রোবট, যা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করবে ফুসফুস ক্যান্সার, দাবি চিকিৎসকদের। সিটি স্ক্যানে প্রায় ফুসফুসে এক ধরনের দাগ পাওয়া যায়, যাকে বলে নোডিউল। এই দাগের পরিমাণ বেশি হলে আমরা রোগীকে বায়োপসি করতে বলি। তবে এই রোবট দিয়ে দাগ যত ছোটই হোক, যত কমই হোক, সেগুলো ক্যান্সারের সূত্রপাত করবে কিনা তা আগেই জানা যাবে। রোবটটি একটি স্ক্রিনে ফুসফুসের ভেতরের অংশের গোটা ছবি তুলে আনতে সক্ষম, আর সূক্ষ্ম ক্যাথেটারের মাধ্যমে ফুসফুসের টিউবে প্রবেশ করে তাৎক্ষণিক মুহূর্তের ছবি বা রিয়েল টাইম ইমেজ তুলে আনতে পারে এই রোবটটি। এটি একটি গাছের মতো দেখতে। শুরুতে ফুসফুসে যায়, এরপর ডালপালা মেলে দেয়। শুরুতে প্রবেশ করে বাম অলিন্দে, এরপর ডানে, এভাবেই বিচরণ করে বিভিন্ন অংশে। এখন পর্যন্ত ৩ রোগীর ওপর পরীক্ষা চালিয়েছে এই রোবট। এতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানান এই চিকিৎসক। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজনে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।